দর্শক, আমি তো গত রাতে এটাকে নিয়ে একটা খবর করেছি যে শ্রীলঙ্কার পাশে ইরানের এক যুদ্ধ জাহাজকে আমেরিকা সাবমেরিন থেকে ওই টর্পেডো ছুঁড়ে ডুবিয়ে দিয়েছে। তো দর্শক যারা দেখেননি লোকেশনটা কিভাবে আমি একটা ব্যাখ্যা দিয়েছি, দেখে নেবেন। তো আজকে আবারও এলাম। আজকে তো 6 দিনে পড়ে গেল যুদ্ধটা, ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ চলছে। তো আমি প্রথমেই যেটা করে থাকি আপডেটটা দেওয়ার, যে আজ পর্যন্ত এখন পর্যন্ত কি আপডেট রয়েছে। আমি যার কাছ থেকে আপডেট নিই এবং শোনাই, ব্রিগেডিয়ার দেবাশিস দাস, তাকে আমি আজকে আরও একবার অনলাইনে নিচ্ছি। হ্যাঁ, পেয়েছি। আপনাকে স্বাগত জানাই। সকালেই আজকে চলে এসেছি, কারণ দর্শকরা সকাল সকাল আপডেটটা জানতে চান যে রাতের মধ্যে কি হয়েছে। আগে বলুন, কি অবস্থা? দেখুন, যেমন আপনি কালকে একটি আমাদের দেশ থেকে একটি মানে একটা অনেক দেশের নেভির একটা সম্মেলন হয়েছিল। সেইটা করে ফেরবার সময় ইরানের একটি যুদ্ধজাহাজকে শ্রীলঙ্কার আশেপাশে ডুবিয়ে দেওয়া হয়, আমেরিকান সাবমেরিন দিয়ে টর্পেডো মেরে ডুবিয়ে দেওয়া হয় এবং বহু লোক মারা গেছেন। এবং এটা একটা একটু নিষ্ঠুর ব্যাপার হলো এবং একটু আমাদের দেশের কাছাকাছি হয়ে গেল। আর একটু দূরে যদি আমেরিকা এটা করতো তাহলে আরো ভালো হতো। ভালো হতো না, মানে সেটা তাও একটু অ্যাকসেপ্টেবল ছিল, কারণ দুটো দেশ যুদ্ধ করছে, দুজন দুজনের নেভিকে মারছে, দুজন দুজনের এয়ারফোর্স মারছে। তো এই ব্যাপারটা একটু আনকমফোর্টেবল। এবং এখানে হয়েছেটা কি, যে এই জাহাজটি এসেছিল, 72টা দেশের জাহাজ এসেছিল, তার সাথে এই জাহাজটিও এসেছিল, 7-8 দিন থেকে ফেরত যাচ্ছিল। এবং আমিও সেই সময় ভাইজ্যাকে ছিলাম এবং এটা দেখেছি, এক্সারসাইজটা দেখেছি পুরো আমি। এইবার এরা ফেরত যাওয়ার সময় আমেরিকার জাহাজও কিন্তু ছিল এই 72টি দেশের মধ্যে। এইবার যখন ফেরত যাবে, তো দেখুন রাস্তাটা কি হবে। আপনি যদি ভারতবর্ষের ম্যাপ দেখেন, ভারতবর্ষ থেকে 300 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা, মানে আমাদের কন্যাকুমারী যেটাকে বলি, বিবেকানন্দ রক বলি, সেখান থেকে একটু দূরে শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কার থেকে ওরা যেতে হবে ওদের বাঁদিকে, মানে ম্যাপটাকে যদি সোজা করে রাখেন, বাঁদিকে গেলে ওরা আরব সাগর দিয়ে ওই গালফ অফ ওমান, ওই সেই স্ট্রেট অফ হরমুজ, ওই সব জায়গা দিয়ে ওদের ঢুকতে হবে, ওদের আর উপায় নেই। এবার ওরা যদি ওখানটায় ঢোকে, তাহলে তো ওইখানটায় এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো দাঁড়িয়ে আছে আমেরিকার, ডুবাতো তো বটেই, ওকে ওকে তো ওই দিক দিয়ে যেতে দেবে না, ও যদি অ্যাটাক করে দেয় পেছন দিয়ে। এবং আমেরিকা তো অলরেডি বলছে, বলছে আমরা 20টা যুদ্ধ জাহাজ ওদের ডুবিয়ে দিয়েছি। আজকেও দেখলাম একটা স্টেট অফ হরমুজের যুদ্ধ জাহাজ, ছোট জাহাজ, ডিস্ট্রয় করলো। তো সেইখানে ওইটা শ্রীলঙ্কার থেকে বেরোনো মাত্র ওরা টর্পেডো মেরে দিয়েছে, ওদের সাবমেরিন ঘোরাঘুরি করছিল। তো এটা একটা চিন্তারও ব্যাপার এবং এটা একটা খারাপ ব্যাপারও। আমি আমি এইবার ব্রিগেডিয়ার দাস, আমি হ্যাঁ, দর্শকদেরকে একটু বলে দিই যে ওই লোকেশনটা, একেবারে ম্যাপ যেটার কথা উনি বলছিলেন, আমি পুরো ম্যাপ দিয়ে গতকালকের ভিডিওটা রাতে যেটা করেছি ওখানে দেখিয়েছি, দেখে নেবেন পুরো লোকেশনটা কোথায় কোথায়। আমি এখানে দেখাতে পারছি না, টেকনিক্যালি একটা সমস্যা আছে। তো পুরো ম্যাপ দেখিয়ে দিয়েছি কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। আমি একটা কথা জানতে চাই ব্রিগেডিয়ার দাস, অনেকে বলছেন বলুন। গতকালকে খবরটা করার পরে যে এই রকম অবস্থায় কেন যেতে গেল, কেন মানে রাস্তায় গেলে ঘিরবে, কোথাও না কোথাও ঘিরবে, ওয়াচে রয়েছে। তো এই সময় জাহাজটা তো কিছুদিন এখানে থেকে যেতে পারতো বা কোথাও একটা আশ্রয়ে থাকতে পারতো। এতটা ঝুঁকি নিয়ে কেন গেল? কারণ ওদেরকে অ্যাটাক করলে ওরা তো এমনিতে একা পড়ে যাবে। তো সেখানে কি সামাল দেওয়ার মতো ওর মধ্যে কি ছিল সব কিছু, যে কেউ অ্যাটাক করলে তারা বেরোতে পারবে, এরকম কোনো তাদের সব কিছু মানে মজুদ ছিল? তাহলে কেন এরকম ঝুঁকিপূর্ণ সময়ে কেন যেতে গেল ওখান দিয়ে, আমি দেখছি অনেকে বলছেন। নিশ্চয়ই, আমি তাহলে দুটো জিনিস আপনাকে বলি। একটা হচ্ছে, একটি যুদ্ধ জাহাজ যখন নিজের দেশ থেকে, নিজের দেশের বন্দর থেকে বেরায়, তারা যুদ্ধের জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে বেরায়। তারা ফাঁকা, মানে ওই ব্ল্যাঙ্ক কার্ট্রিজ নিয়ে বেরায় না। এটি একটি ফ্রিগেট। এবং এটার যেটা হয় ফ্রিগেটের যে আপনার, এদের অ্যান্টি সাবমেরিনও ক্যাপাবিলিটি আছে, এদের কাছে মিসাইল আছে, এদের কাছে রকেট আছে, সব রকম জিনিস থাকে। তো ফলে এমন না যে ওটা কিছু করতে পারবে, বাট আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন এবং জলের তলায় তাকে তো দেখা যায় না। সাবমেরিন কোনো দেশেরই কোথায় আছে দেখা যায় না। এবং সেখান থেকে টর্পেডো মেরেছে। এবং আমি আপনাকে এমনি বলছি যে এই টর্পেডো মেরে একটি জাহাজকে ডুবানো গত 20-30 বছরে কিন্তু কেউ করেনি। মিসাইল মেরে করেছে, যেটা করছে আমেরিকা এই মুহূর্তেও, আগেও হয়েছে, কিন্তু এইটা করেনি। এবং এইটা হলো। এবং দ্বিতীয় আরেকটা কথা যেটা জানাতে চানবো, অনেকে বলছে ভারতের কাছাকাছি হয়েছে, না,
দেখুন, জলের একটা হিসাব আছে, যেমন একটা বর্ডারের হিসাব আছে না, এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, এটা ভুটান নেপাল বর্ডার, তেমনি জলের একটা হিসাব আছে। আপনার দেশের মাটি থেকে 20 কিলোমিটার মতো, 12 নটিক্যাল মাইল আমরা বলি, আপনি আন্দাজে ধরুন 20 কিলোমিটার, আমরা তো টেপ দিয়ে মাপবো না এখন, আপনার দর্শকদের জন্য একটা আন্দাজ দিচ্ছি, 20 কিলোমিটার মতো জলের মধ্যে যদি কোনো জাহাজ আসে, তাকে আপনি যদি বিনা পারমিশনে আসে উড়িয়ে দিতে পারেন, সে আপনার দেশের বর্ডার ক্রস করছে মনে হবে। তারপরে 200 কিলোমিটার অব্দি, আপনার দেশের মাটি থেকে 200 নটিক্যাল মাইল মানে 350 কিলোমিটার অব্দি বলে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ওইটা হচ্ছে, ওখানে আপনি কাউকে গোলাগুলি মারতে পারবেন না। ওই 20 কিলোমিটার অব্দি আপনার দেশের মাটি ধরুন, জল না মাটি ধরুন, ওটা মানে জল কিন্তু দেশের জল, ওখানে ঢুকলে অ্যাটাক। এরপরে যেটা আছে সেখানে তার মাছ, তার উপরের আকাশ, তলার খনিজ সব আপনার। এটা দেশ পৃথিবীর নিয়ম। তারপরে যেটা ইন্টারন্যাশনাল ওয়াটার, এবারে ইন্টারন্যাশনাল ওয়াটারে সারা পৃথিবীর জাহাজ ঘুরে বেড়াতে পারে, কেউ কাউকে বলতে পারবে না তুমি এখানে কেন এনেছো। বলবে তোমার যে জমি থরি এটা তোমার, এটা না তোমার টেরিটোরিয়াল ওয়াটার, না তোমার ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো আমেরিকা কোনো বেআইনি কাজ করেনি, ভারতের এরিয়াতে ঢুকে করেনি। ইন্ডিয়ান ওশেন নাম, কিন্তু তার মধ্যে ইন্টারন্যাশনাল ওয়াটার আছে, সেইখানে করেছে। না করলে ভালো হতো। এইটা আশা করি আপনার মানে উত্তরটা দিতে পারলাম। এবার আপনি বললেন যে ও কেন গেল না। আসলে কি আমার মনে হয় ওকে ইরান তো ডেকেছিল, এবং এই রকম পরিস্থিতিতে কি হয় জানেন, আমি আপনাকে বলি, কোনো দেশের সৈনিক যদি তার দেশের ওপর অ্যাটাক হচ্ছে, সে তখন এই সমস্ত বিরক্তিকর, এই কোথায় মেলা হচ্ছে সেখানে গিয়েছি চায় না, সে সোজা, বিশ্বাস করুন আপনি, আপনি হয়তো মানে সাধারণ মানুষ তো এটা বুঝবে না যে কেউ কি বিপদ আনতে চায়। হ্যাঁ, সৈনিকরা চায়, তারা সোজাসুজি দেশে গিয়ে যোগদান করতে চায়। আমি আপনাকে একটি ব্যক্তিগত কথা বলছি, এখানে 30 সেকেন্ড সময় নেব। কার্গিল যুদ্ধে আমাদের রিটায়ার্ড অফিসাররা, যারা 60 বছর বয়স, সাদা দাড়ি হয়ে গেছে, তারা এসে পড়েছিল আমাদের ব্যাটালিয়নে। আমরা তখন যুদ্ধ করবো না, এদেরকে সামলাবো। আমরা তাদের হাতে পায়ে ধরছি, স্যার আপনারা ফেরত যান, আপনারা 60 65 বয়স সব। তারা চলেছে, না না না, আমার ব্যাটালিয়ন যুদ্ধে যাচ্ছে, আমি কেন বসে থাকবো বাড়িতে, আমি বাড়িতে বলে দিচ্ছি দাও, সব ছেলে মেয়েদের উইল টুইল করে দিয়ে চলে এসেছি। এরকম হয়, সৈনিকরা এরকম হয়। আপনাদের না ভালো নাও লাগতে পারে, অবাক হতে পারে। তো ইরানের ওই জাহাজটি, ওর কাছে একমাত্র অপশন ছিল ফেরত যাও, রাস্তায় কিছু পেলে তাকে মারতে মারতে ফেরত যাও, মরো, এটা ছাড়া হয় না। এটা ইরান কেন, যে কোনো পৃথিবীর, আপনি যদি আমাদের শত্রু দেশের নাম বলেন পাকিস্তান, আমি বলবো তাদের জাহাজরাও এরকম করবে, তাদের সৈন্যরাও এরকম করবে। যদি সে সৈনিক হয় সে এটা করে, আমি নিজে দেখেছি, বহুবার উপলব্ধি করেছি, এটা হয়। তো ও যেটা কোথায়, আমার আমার এখানে একটা খুব সহজ প্রশ্ন, মানে এই যে মানসিকতা তৈরি হওয়া আর্মি সেকশনে, মানে এটা কি করে হয়? মানে এটা একটা দেশের প্রতি অবশ্যই আবেগ থাকে, কিন্তু এর কি কোনো ট্রেনিং চলে? এই যে এতটা আবেগ, যে যুদ্ধ না মানে আলাদা সবকিছু করে ভুলে যাও। ট্রেনিং, না ভাই আলাদা করে ট্রেনিং হয় না। কি হয়, যখন অনেকগুলো বীর আপনি দেখেন, আমার মতো একটা সাধারণ মানুষ কলকাতার থেকে আমরা গেছি এখানে আর্মিতে, তারপরে দেখেছি এমন এমন সব লোক যে সে মানে মানে এক্ষুনি মরতে তৈরি আছে। আস্তে আস্তে কি হয়, তামা পেতলরাও একটু একটু সোনা সোনা হয়ে যায় আর কি। এবং একটা রেজিমেন্টাল স্পিরিট থাকে, ইন্ডিয়ান নেভির স্পিরিট থাকে, ইরানিয়ান নেভির স্পিরিট থাকে, প্লাস একটা দেশের পতাকার স্পিরিট থাকে। তারা কিন্তু পতাকার থেকে বেশিও তাদের নেভির স্পিরিট, যে আমরা মরবো কিন্তু আমাদের নেভির বেইজ্জতি হতে দেবো না, এই ব্যাপারটা থাকে। এবং সেইটা নানান ভাবে থাকে। এবং মানে যুদ্ধের সময়ও জানেন, মানে অনেক কিছু সৌজন্য দুটো দেশের আর্মির প্রকাশ করা হয়, যেগুলো সাধারণ লোকেরা বিশ্বাসও করতে পারবে না। এখানে তো দেখি দুটো পলিটিক্যাল পার্টি নিজেদের মধ্যে কথা বলতে রাজি নেই এখানে। আর সেখানে এমনও হয়েছে যে পাকিস্তানের কোনো সৈনিক, সে এমন ভালো যুদ্ধ করেছে কিন্তু মারা গেছে, কেউ দেখেনি তার ভালো যুদ্ধটা, বীরত্বটা। তো ইন্ডিয়ান আর্মির একজন ব্রিগেডিয়ার তার ডেড বডিটা পাঠানোর সময় পকেটে একটা চিঠি দিয়ে দিয়েছে, এই ছেলেটা দারুণ লড়াই করেছিল রে, তোমরা পারলে কিছু দিও। এবং সেখানে সে নিশানে হায়দার পেয়েছে, পরমবীর চক্রের সমান, সেই ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ারের রিকমেন্ডেশনে, কারণ আর কেউ দেখেনি। তো এগুলো সৈনিকের ধর্ম, এই ধর্মটা পৃথিবীর আর কোনো ধর্মের সাথে মিল খায় না। এটা আমরা সাইডে চলে যাচ্ছি, আমি এই নিয়ে কথা বলতে হলে সন্দেহ হয়ে যাবে। তো এইবার আসি যে আপনি যেটা বললেন যে কেন যাচ্ছিল, ও হয় ওকে অর্ডার দিচ্ছিল, নয় ও ভলেন্টারিলি যাচ্ছিল, এবং ও মারতে মারতে যাওয়ার জন্য প্ল্যান করেছিল। এত তাড়াতাড়ি হয়তো ওর উপরে আঘাত আসবে বুঝতে পারেনি, এবং সাবমেরিন থেকে আঘাত আসবে বুঝতে পারেনি। ওই জায়গাটা একটু সেফ ফিল করছিল, ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, এবং না চাইতেও শ্রীলঙ্কান আর্মি জুড়ে গেল এই যুদ্ধে অন্য একটা ভূমিকায়, এবং তারা খুব ভালো ভূমিকা করেছে, অনেকগুলো প্রাণ বাঁচিয়েছে, তক্ষুনি রিয়াক্ট করেছে। এই এবার আসি আর কে কে জুড়ে গেল। ইউক্রেন জুড়ে গেল। ইউক্রেন বলছে আমাদের কাছে এমন অ্যান্টি ড্রোন আছে যে ইরানের যে ড্রোন, যেটা শাহিদ ড্রোন, যেটা খুব দারুণ কিছু করছে, সেটাকে আমরা শেষ করে দিতে পারি।
কিন্তু আমরা তো যুদ্ধ করছি, রাশিয়াকে বললো একটু যদি যুদ্ধ থামায় আমাদের সুবিধা হয় বলে ইউক্রেন একটা টোপ ফেলেছে পৃথিবীতে। এবং রাশিয়া যেমন ইরানকে সাপোর্ট করছে, অবভিয়াসলি ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করছে, তো তারা যারা ইরানকে যুদ্ধ করছে তাদেরকে সাপোর্ট করছে। কানাডা গতকাল বলেছিল আমরা এই যুদ্ধে নেই, আজকে আবার দেখলাম বোধহয় ধমক টমক খেয়ে কানাডার কিছু হয়েছে, কানাডা বলছে আমি বাতিল করতে পারি না যে আমরা এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়াবো না কখনো, এইটুকুনি বলেছে। আরেকটা ঘটনা হয়েছে, তুর্কি এতক্ষণ অব্দি দূরে দূরে গা বাঁচিয়েছিল, কালকে ইরান একটা মিসাইল দাগিয়েছে, সেই মিসাইলটা ইরাকের ওপর দিয়ে গিয়ে সিরিয়ার ওপর দিয়ে গিয়ে প্রায় তুর্কির উপরে পৌঁছাচ্ছিল, তো তখন সেটা ন্যাটো ফোর্সরা মিসাইলটাকে ধ্বংস করে দেয়, যেমন করে করছে ওরা। তাতে এরদোগান, যিনি তুর্কির প্রাইম মিনিস্টার, তিনি প্রচন্ড রেগে গেছেন, তিনি বলছেন এইটা তো ভালো হলো না, এবং আমরা কিন্তু এবার কিন্তু আমরা যা ইচ্ছে করবো, এরকম করে বলেছেন, তো সেও জড়িয়ে গেল। ভারত এখনো অব্দি জড়ায়নি, স্পেন জড়াবে না বলে দিয়েছে, বলেছে মরে যাবো, না খেয়ে মরবো, তাও আমেরিকাকে সাপোর্ট করবো না। এইবার ইরান কি করেছে, ইরান বলেছে আমেরিকান না, ভুল করছি, ইসরায়েল এমবাসি পৃথিবীর যে যে দেশে আছে সেগুলোকে অ্যাটাক করব। এটা একটা চিন্তার ব্যাপার। ভারতবর্ষে ইসরায়েল এমবাসি আছে, দিল্লিতে ওদের এমবাসি আছে, আর ব্যাঙ্গালোরে আর মুম্বাইতে কনসুলেট আছে। আমি নিশ্চিত যে এখন নিশ্চয়ই তাদের খুব সিকিউরিটি দেওয়া হচ্ছে, বাট বলেছে পৃথিবীর যে যে দেশে আছে অ্যাটাক করব। এবার আরো কিছু দেখছি যে আমেরিকা বলছে আমরা নেক্সট 48 ঘন্টা ধরে খালি আঘাত হানতেই থাকবো, আরো নতুন নতুন অস্ত্র বার করব এবং পেটাতেই থাকবো। নেভির 20টা জাহাজ আমরা ডুবিয়েছি, সম্পূর্ণ নেভিটাকে আমরা শেষ করে দেব। এবং আমেরিকা এটাও বলেছে ওই হরমুজ স্ট্রেট এই মুহূর্তে ইরানের কোনো জাহাজ নেই, এবং আমরা এনশিওর করব যে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল খুব শীঘ্রই আবার নর্মাল হয়ে যাবে। জানি না কতটা হবে, বাট এটা আমেরিকার বার্তা। ওকে, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতের অবস্থানগত কি দেখছেন? মানে এখন তো এরকম চলছে, অনেকে বলছেন যে ভারত কেন ভূমিকা নিচ্ছে না যুদ্ধ থামানোর জন্যে। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে আমি দেখছি দেশের অভ্যন্তরে অনেকে অনেক প্রশ্ন তুলছেন, তো আপনি কি দেখছেন ভারতের অবস্থান? আমি যেটুকুনি বুঝছি, ভারত প্রত্যেকটি গালফ কান্ট্রির, যিনি মানে জর্ডানের রাজা বলুন, এমবিজেড বলুন ইউএইর, এমবিএস বলুন দুবাইয়ের, সবার সাথে কথা বলেছে। হ্যাঁ, ইরানের সাথে কথা বলেনি ভারত, বাট বাকি সবার সাথে বলেছে এবং সবাইকে সাহায্যের অঙ্গীকার করেছে, মানে শুভেচ্ছা জানিয়েছে, দুঃখ প্রকাশ করেছে। মিলিটারিলি ভারতের মধ্যে ঢুকতে চাইছে না, এবং হয়তো আমেরিকার এই ভারত সীমানার কাছাকাছি এই সাবমেরিন ডুবানোর পিছনে একটা ব্যাপার ছিল যে ভারতকে বাধ্য করা এর মধ্যে ঢুকতে। এবং সেখানে একটা গুজব আসছিল নাকি ভারত নাকি এই জাহাজটিকে, আমেরিকান জাহাজকে সাহায্য করেছে এই জাহাজটিকে শেষ করবার জন্য। সেটাতে ভারত সরকার স্পষ্ট রূপে বলেছে আমরা কোনো রূপে আমেরিকাকে এটাতে কোনো রকম খবরাখবর বা কোনো রকম সাহায্য দিইনি, আমাদের কিছু ব্যবহার করা হয়নি, এটা আমেরিকা করেছে সম্পূর্ণভাবে। এবার ভারত এখন অব্দি যেটা বুঝছি, নিজেদের তেল কোথা থেকে আসবে তার হিসাব করছে। কালকে যেটা জানলাম যে আমাদের নাকি 2 সপ্তাহের মতো এলপিজি আছে, যেটা আমরা গ্যাস ব্যবহার করি, সিএনজি, আর আপনার 1 মাসের মতো জ্বালানি আছে। তো এইবার ভারত সম্পূর্ণ কিন্তু এই হরমুজ দিয়ে নেয় না। ভারতের ধরুন যে তেলের রিকোয়ারমেন্ট, তার মধ্যে থেকে আমার যে টোটাল তেল ধরুন আমাদের 100 লিটার দরকার, তার মধ্যে থেকে 90 লিটার আমরা বাইরের থেকে কিনি, 10 লিটার আমাদের নিজস্ব প্রোডাকশন আছে। এবার এই 90 লিটারের মধ্যে আপনি ধরতে পারেন 40 লিটার 45 লিটার আমরা ওই প্রণালী দিয়ে কিনি, বাকিটা কিন্তু আমাদের অন্য রাস্তা আছে সেখান দিয়ে। তো ভারত চেষ্টা করছে সেখান থেকে আরো বাড়াবার, হয়তো হতে পারে রাশিয়ার থেকে আবার কিনতে শুরু করবে, এবং হয়তো আমেরিকা তাতে খুব একটা আর অবজেকশন দেবেও না। এবং তাছাড়া ভারত এই মুহূর্তে এই যুদ্ধে ডাইরেক্টলি জড়াতে চাইছে না, কারণ ভারতের নিজস্ব শক্তি কেন ভারত অন্যের যুদ্ধে ক্ষয় করবে। আমাদের যখন অপারেশন সিন্দুর চলেছিল তখন তো আপনি ইরান বলুন আর সৌদি আরবিয়া বলুন, কেউ তো তাদের জাহাজ আমাদের কাছে পাঠায়নি, তাদের মিসাইলগুলো তো আমাদের দেয়নি। তো আমরা কেন আননেসারি অন্য লোকের যুদ্ধে করব? আমরা চেষ্টা করব ফার্স্ট আমাদের স্বার্থটা বজায় থাকে, সেকেন্ড পৃথিবীর জন্য যদি এই যুদ্ধটাকে কোনো রকম ভাবে কমানো যায়, সেটা চীনও চেষ্টা করছে, চীনও বারবার ইসরায়েলকে বলছে, ভারতও চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি স্থিতি আর শান্তি আর উন্নতি চাই, আমি এই যুদ্ধ চাই না। তার বেশি ভারতের মধ্যে ঢুকতে চাইছে না আমার মনে।
আরেকটা বিষয় যেটা অনেকের মধ্যে কৌতূহল, যে ভারত এমন একটা ডিপ্লোমেসি নিয়ে চলে যে কারোর সঙ্গে সে অর্থে জড়াতে চায় না, সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হয়। তো একটা প্রশ্ন উঠছে ওই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পাস করার যে বিষয়টা, যে ওখানে নাকি চীনকে রাশিয়াকে ছাড়ছে ইরান, কিন্তু ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক তো একটা ভালো ছিল, তো ভারতের জাহাজগুলোকে কেন ছাড়ছে না? তো ভারতের সঙ্গে কি তাহলে দুশ্মনীটা বেড়ে গেল, বা নরেন্দ্র মোদী ইসরায়েলে লাস্ট গিয়েছিলেন বলে কি এই তারা ভারতটাকে আটকে দিচ্ছে, বা এই যে খামেনির মৃত্যুর পর কোনো টুইট না করা, এর জন্য কি ইরানের সঙ্গে সম্পর্ক তিক্ত হলো, সেই জন্য ভারত তার জাহাজগুলোকে বের করে আনতে পারছে না বা যাতায়াত করতে পারছে না? মানে এই ডিপ্লোমাসিটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। আপনি খুব ভালো প্রশ্ন করলেন। আমি সাধারণত না প্রশ্ন করলে এগুলো নিয়ে বেশি বলি না, এবার আমি আমার ব্যক্তিগত মতামত জানাবো। হ্যাঁ, ইরানের একটা ক্ষোভ তো আছে যে ভারত একটা সৌজন্যসূচক বার্তাও এখন অব্দি দেয়নি। এবার ভারত কেন করছে, আমি তো মানে এটাতে আবার অনেকে বলছে ভারত নাকি ইসলাম বিরোধী, আমি তো সেটা দেখতে পাচ্ছি না, কারণ ভারত তো একই সাথে এমবিএস, এমবিজেড, সৌদি আরবিয়া, কাতার, জর্ডান সবার সাথে কথা বলছে। বাট ইসরায়েলে গেছিলেন এবং ইসরায়েলকে একদম নিজের ভ্রাতৃস্বরূপ একটা প্রকাশ করেছেন। ইরানের সাথে ভালো সম্পর্ক, বাট যদি আপনি ইরান আর ইসরায়েলের সাথে ভারতের সাহায্য ভারতকে করেছে কে বেশি, তাহলে আমি বলবো যে ইসরায়েল বেশি করেছে, আমি যেটুকুনি বুঝি সব রকম ভাবে, মিলিটারিলি এবং অন্যভাবে। মানে ড্রিপ ইরিগেশন বলে একটা জিনিস হয়, যে ফোঁটা ফোঁটা করে জল দিয়ে চাষ করা, আমাদের যেমন স্রোতের পর স্রোত জল দিয়ে আমরা দেশের জল নষ্ট করি, সেটাকে ভারত ইসরায়েলের থেকে শিখেছে। এবং এছাড়াও স্যাটেলাইট, নিউক্লিয়ার, ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং মিসাইল, ড্রোন। আমি ছোটবেলায় যখন একদম শুরুর দিকে চাকরিতে, তখনও ইসরায়েলের ড্রোন দেখেছি এবং আমি এদের সাথে কাজও করেছি। তো আমার ব্যক্তিগত নলেজ আছে যে খালি মিলিটারি ফিল্ডে না, সিভিলিয়ান ফিল্ডেও ইসরায়েল আমাদেরকে সাহায্য করে গেছে চিরকাল এবং কখনো আমাদের নিন্দা করেনি। সেইখানে ইরান আমাদেরকে যেমন এই সাভার পোর্ট দিয়ে সাহায্য করেছে, আবার নিন্দাও করেছে অনেকবার, যুদ্ধেও নিন্দা করেছে এবং পাকিস্তানকে সাহায্য করেছে। যদি ইসরায়েলকে চুজ করতে বলা হয়, পাকিস্তানকে চুজ করবে না ইন্ডিয়াকে, আমার মনে হয় ইসরায়েল বলছে, আবার ভুল করছি, ইরান বলবে যে আমরা পাকিস্তানকে চুজ করব। সেটা তারা হয়তো ধর্মের জন্য করবে, সেটা তাদের ব্যাপার, তারা করুক। এইবার হচ্ছে যে তাহলে যেটা অনেকে বলছে যে ভারতের মানে একটা একটা পক্ষ নিচ্ছে এবং সেটাতে আমাদের জাহাজ হয়তো ছাড়লো না, না সেটা না। আমার মনে হয় যে যদি ভারতের চীনের জাহাজ ওরা ছেড়ে দিয়েছে, এবার ভারতের যদি জাহাজ ছেড়ে দেয়, তাহলে তো আর রইলো বাকিটা কি? ম্যাক্সিমাম জাহাজ তো ভারত আর চীনের যায়, যারা সব থেকে বেশি কেনে সারা পৃথিবীতে। বাকিদেরও যায়, বাট তাদের তো অতটা খায়নি। আমাদের যা ডিমান্ড, আমার পৃথিবীতে 3টে দেশ তেল কেনে, এবার তার মধ্যে নাম্বার 1 চীন, নাম্বার 2 ইউএস, নাম্বার 3 হচ্ছে ভারত। এবার আপনি চিন্তা করুন যে তাহলে বাকি নাম্বার 4 সাউথ কোরিয়া, জাপান এরা আছে, বাট তাদের কোয়ান্টিটি যেটা কেনে তার থেকে আমাদের কোয়ান্টিটি অনেক বেশি। তো আমরাই যদি জাহাজ ছেড়ে দেয়, তাহলে আর তো একটা দুটো জাহাজ আটকালো, ফলে ওর একটা স্টেটমেন্ট। প্লাস আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে সহমত, তাদের মধ্যে একটু ভারত বিরোধিতা থাকতেও পারে এবং সেটা তাদের মতো করে দেখতে গেলে ন্যায্য। আবার ভারতের মতো করে দেখতে গেলে যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু আর আমার একজন প্রতিবেশী সুসম্পর্ক মানে সুসম্পর্ক বন্ধু, কাদের সাপোর্ট করব? ভারত হয়তো এবার ঘনিষ্ঠ বন্ধুকে বেশি সাপোর্ট করছে। আমি মানে আমার মতো করে বোঝালাম ব্যাপারটা, এবং সেইখানে হয়তো ওই জন্য টুইট করেনি, এটা একটা মানে বাস্তব অবস্থান নিয়েছে আমাদের ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতের প্রধানমন্ত্রী, এবং সেটা তাদের অধিকার আছে, তারা জিতে এসছে। এবং এরপরে যদি কোনো সরকার হয়, এরা যদি হেরে যায়, তাহলে তারা হয়তো উল্টো করবে, ইসরায়েলের দিকে বোম মারবে আর ইরান বা অন্য কোনো দেশকে টোটালি সাপোর্ট করবে, সেটা তাদের অধিকার থাকবে। আর অপোজিশনের অধিকার থাকবে তার বিরোধিতা করার। এটার মধ্যে আমি কিছু খারাপ দেখি না, বাট আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে সত্যি এত বড় একজন মারা গেছেন, ওনারা কোনো টুইট করেননি, যেখানে ভারতেও বেশ মানে কিছু মানে 1 কোটি 2 কোটি মানুষ আছেন যারা ওই ধর্মের শিয়া মুসলিম সম্প্রদায়ের, এবং তাদের কাছে এটা একটা গভীর দুঃখের ব্যাপার। বাট সেটা বোধহয় একটা কনসাইস ডিসিশন ভারতের, এবং সেটা মনে হয় ভারত একটি বাস্তব রাজনীতির জগতে এখন ঢুকে গেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, বিস্তারিত ব্যাখ্যা দিলেন। পরে আবার যোগাযোগ করব, ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একেবারে ডিটেলস ব্যাখ্যা দিলেন, এই যে জাহাজকে ডুবিয়ে দেওয়া থেকে শুরু করে আর কি হয়েছে আপডেট এবং কি হতে পারে তারও ব্যাখ্যা আপনারা শুনলেন। প্রত্যেক দিনই আপনাদেরকে আমি শোনাই এবং আপনারাও অনেকে মন্তব্য করেন, আপনাদের যা ধারণা সেগুলোকে ব্যক্ত করেন, আজও করবেন, যা বলার
যা সব শুনছেন, যা দেখছেন, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।